আসসালামু আলাইকুম। এইচএসসি 7ই ব্যাচে যারা আসো, এই ভিডিওটা তোমাদের জন্য। অনেকদিন পর তোমাদের জন্য একটা গাইডলাইন ভিডিও নিয়ে আসলাম, যেখানে ভাই আসলে তোমার জন্য অনেক গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে তোমরা নিয়মিত কলেজের পরীক্ষাগুলোতে কিভাবে ভালো করবা। ভাইয়া দেখো, তোমরা কিন্তু এইচএসসি তে ভর্তি হওয়ার পর থেকে তোমাদের এখন রেগুলার এক্সামের মধ্য দিয়ে আগামী 2টা বছর যেতে হবে। এন্ড তোমাদের এইচএসসি বোর্ড পরীক্ষা পর্যন্ত তোমার কিন্তু কলেজে এক্সাম কোনোভাবে তোমার পেছন ছাড়বে না। তোমার এক্সাম একটার পর একটা আসতেই থাকবে। তো এই এক্সাম গুলাতে ভালো করার পাশাপাশি কিভাবে নিজের প্রিপারেশনটাকে গুছায় নেওয়া যায়, এই জিনিসগুলো নিয়ে আজকে কথাবার্তা বলবো। এবং সাবজেক্ট ওয়াইজ ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, বাংলা, ইংলিশ, আইসিটি এগুলাকে তুমি কিভাবে রিভিশন দিতে পারো সেগুলোর কয়েকটা প্ল্যান তোমাকে বলবো। তোমার যেভাবে ইচ্ছা তুমি সেভাবে হচ্ছে তোমার মতো করে সাজিয়ে নিতে পারো। এন্ড ভাইয়া কি কাজগুলা করতাম সেগুলো হচ্ছে জানানোর চেষ্টা করবো। সো চলো আমরা হচ্ছে ডিরেক্ট এই জায়গাতে চলে যাই। যে ভাইয়া প্রথমে কিছু বেসিক কথাবার্তা বলে নেই, যে কলেজের পরীক্ষাগুলার তোমার হচ্ছে পড়ার মাধ্যমে কিভাবে নিজের সিলেবাসটাকে কভার করা যায়। তো দেখো, এই জিনিসগুলো আমিও স্টুডেন্ট থাকাকালীন চিন্তা করছি, বা তোমরা যারা হচ্ছে আসো এখন তোমরা কিন্তু চিন্তা করতেছো যে আমি কলেজের পরীক্ষাগুলোতেও ভালো করতে চাই। আবার বা এটা তো করতেই হবে, যে তুমি কলেজে পড়তেছো, তুমি একটা ইনস্টিটিউশনে পড়তেছো, সেখানে কি তুমি রেজাল্ট খারাপ করবে নাকি? তোমার ওইটাও করতে হবে। এন্ড তার সাথে তুমি কিন্তু কোথাও না কোথাও প্রাইভেট পড়ো, তুমি কোথাও কোচিং করো, সেটা অনলাইন হতে পারে, অফলাইন হতে পারে, যেখানে হোক না কেন সেটার সাথে ম্যাচিং করা, প্লাস নিজের যে পড়াটা আছে, যে ভাইয়া আমার ফিজিক্সের এই চ্যাপ্টারগুলো এখনো হয় নাই, আমি এটা পড়বো, টার্গেট করে রাখছি, এগুলাকে কিভাবে হচ্ছে কভার করা যায়। দেখো, প্রথম কথা হচ্ছে তোমার সিলেবাসের সম্পর্কে তোমাকে কমপ্লিট একটা আইডিয়া থাকতে হবে তোমার মাথায়, যে নেক্সট আমার কোন পরীক্ষা এন্ড সেই সিলেবাস কি। সো তোমার প্রথম যে টার্গেটটা থাকবে সেটা হচ্ছে ভাইয়া আমার নেক্সট এক্সামটা কবে, সেই এক্সামের সিলেবাসটা কি। এই নেক্সট এক্সাম সম্পর্কে তোমার সব সময় মাথায় আইডিয়া রাখতে হবে। তুমি যখন মানে এই ব্যাপারটা মনে রাখার ক্ষেত্রে আমি জিনিসটা খেয়াল করতাম, বা আমি তোমার হচ্ছে আমার নিজের মেসেঞ্জার অ্যাকাউন্ট দেখবা, নিজে কিন্তু মেসেজ দেওয়া যায়, ওই জায়গাগুলোতে সবসময় পিন করে রাখতাম। একটা এক্সাম শেষ হইতো তখন ওই পিনটা খুলে নতুন এক্সামের রুটিনটা পিন করতাম। তুমি বলতে পারো যে ভাই এরকম পিন করা দরকার নেই, আমার এমনি মনে থাকে, ফাইন। বা তুমি তোমার কোনো নোট থাকতে পারে, যে জিনিসটাকে তুমি সবসময় দেখবা যেন তোমার অলওয়েজ মনে পড়ে, অলওয়েজ যেন মনে পড়ে। এখন আমরা কি অলওয়েজ মেসেঞ্জারে থাকি, তো আমি যেমন সবসময় মেসেঞ্জারে থাকতাম বা ফেসবুক চালাইতাম, তো তার ভিতরে দিনে একবার হয়তো ঢুকতাম, তাহলে ওইখানে কিন্তু জিনিসটা আমার তখন পড়তো, মনে পড়তো যে আমি একটু যাই দেখি যে রুটিনটা কবে, আমার কতটুকু শেষ হইলো। ওইখানে আমি সিলেবাসটা ছোট করে লিখে রাখতাম, যে বাংলায় এই গদ্যগুলো আছে, এই পদ্যগুলো আছে, ইংরেজিতে আমার হচ্ছে এগুলো পড়তে হবে, আইসিটিতে আমার এই চ্যাপ্টারগুলো আছে, ফিজিক্সে আমার এই চ্যাপ্টারগুলো আছে, নাম্বারগুলো দিলাম যে 1 নাম্বার চ্যাপ্টার, 3 নাম্বার চ্যাপ্টার আমার হচ্ছে অলরেডি 2-3 কমপ্লিট হয়েছে। এগুলো মাথায় তোমার হচ্ছে একটা ওভারভিউ তুমি রাখবা। এখন এই যে নেক্সট এক্সাম যেটা আছে, এটা তুমি কি করবা, তাহলে একটা তোমার এই নেক্সট এক্সামের যে তোমার হচ্ছে ম্যাপটা, এটা সবসময় তুমি মাথায় রাখবা, যে ভাইয়া কবে এক্সাম হচ্ছে, কি কি সিলেবাস আছে, কবে এক্সাম। সবসময় নিজেকে আপডেটেড রাখবা যে কবে এক্সাম। তুমি হেলাফেলা করবা না, যা আচ্ছা 3 মাস পরে পরীক্ষা, এখন 2 মাস আমি ধুমায় চিল করি, কবে কি সিলেবাস আছে দেখার টাইম নেই। এই কাজটা ভুলেও করবা না। দেখো, তোমাদের একটা কথা বলি, অনেকে তোমার এসে বলবে যে ভাই আমি হচ্ছে এগুলো পড়াশোনা করি নাই, আমি পরীক্ষার আগে 6 মাস পরে একদম সবকিছু পড়ে ফেলছি। তুই যা বিন্দাস আড্ডা দে, বাড়িতে ঘোরাফেরা কর, খেলাধুলা কর, তুই হচ্ছে গেম খেল, আই পাবজি খেলি, আই ফ্রি ফায়ার খেলি, আই পেস খেলি, এরকম অনেক কিছু তোমাদেরকে বলবে। ভাই দেখো, তোমাদের বয়স আমরা পার করে আসছি, ঠিক আছে, এবং আমরা এক রাতে পরে ওই ম্যাথও পড়ে আসছি, আবার আমরা রেগুলার পড়াশোনাও করছি। দেখো, রেগুলারিটির উপরে লাইফে কিচ্ছু নাই, রেগুলারিটির উপরে লাইফে কিচ্ছু নাই। তোমার এই ভিডিওটা আমি কেন বানাচ্ছি, যে ভাই রেগুলার কলেজ পরীক্ষায় কিভাবে ভালো করবা, এই ভিডিওটা আমি কেন বানাচ্ছি, কারণ তোমরা সবাই যেন ব্যাপারটা বুঝতে পারো যে রেগুলার তোমার হচ্ছে। আচ্ছা, তুমি আমাকে একটা ব্যাপার বলো, তোমাকে আমি এই যে গাইডলাইন দিচ্ছি তার আগে মানে নর্মাল ধরো কনভার্সেশন তোমার সাথে আমি করতেছি, হ্যাঁ, তুমি একটা কথা আমাকে বলো তো, যে কোনো কিছুতে কনসিস্টেন্ট থাকা, এটাতে তোমার হচ্ছে আল্লাহ তাআলার রহমত বেশি, নাকি হচ্ছে ইনকনসিস্টেন্ট, অগোছালো একটা তোমার হচ্ছে অধৈর্য তোমার হচ্ছে মানুষের উপরে আল্লাহ তাআলার রহমত বেশি? বলো তো, আল্লাহ তাআলা কাকে কাকে বেশি পছন্দ করে? ধৈর্যশীলকে। তো তুমি আমারে বলো, এই তোমার হচ্ছে কনসিস্টেন্সির ভিতরে বা অধ্যবসায়ের উপরে বা ধৈর্যের উপরে, রুটিন মেনে কাজ করার উপরে যদি আল্লাহ তাআলা বরকত দিয়ে থাকে, দ্যাট মিন্স ওটা অবশ্যই আমাদের জন্য ভালো। তো তোমরা অনেক অনেক কথা বলবে ভাই, যে একদিনে পড়ে আসছি, ওয়ান শট করলে হয়ে যায়, ঠিক আছে, পরীক্ষার আগে খালি ওয়ান শট করবি, বা একদিন রাত পড়লে তুই পাস করে ফেলবি, 2 দিন পড়বি তাইলেই হবে। প্লিজ এই কাজটা করবা না। রেগুলার কলেজে ভালো করার চেষ্টা করবা। হ্যাঁ ভাই, এরকম ভালো না হইতে পারে যে ভাই তুমি ফার্স্ট হচ্ছে, আমি তোমাকে বলতেছি না তুমি ফার্স্ট হও, আমি তোমাকে কথা বলতেছি না যে তুমি হচ্ছে A+ পাও, এটা ভালো কথা বলতেছি না। জাস্ট তোমার নিজে তোমার হচ্ছে যে প্রোগ্রেসটা বা তোমার নিজের যে রেজাল্টটা, সেটাকে বারে বারে তুমি ছাড়াই যাওয়ার চেষ্টা করবে, এতটুকুই। যেমন তোমার প্রথম পরীক্ষা ধরো হাফ ইয়ারলি পরীক্ষা, এই পরীক্ষা তুমি কি করছো, তুমি কলেজে ধরো তোমার সেকশনে 60 জন আছে, তুমি এই পরীক্ষাতে 30তম হইছো, নেক্সট এক্সামের টার্গেট থাকবে 30 থেকে আগে, 29 হলেও সমস্যা নাই, 30 থেকে আগাবো, 30 থেকে পেছনে যাবো না। বুঝছো টার্গেটটা কিরকম? তোমার টার্গেট থাকবে নিজের সাথে, কারণ একাডেমিক রেজাল্টটা এমন একটা রেজাল্ট যেখানে 1 লক্ষ A+ পেলে তোমার কিছু যায় আসে না, 5 জন A+ পেলে তোমার কিছু যায় আসে না, তুমি A+ পাইছো কিনা সেটাতে তোমার যায় আসে। বুঝছো?
আর অ্যাডমিশনের রেজাল্ট কিন্তু আলাদা। অ্যাডমিশনের রেজাল্ট হচ্ছে 500 জন সিট আছে, 500 জনই চান্স পাবে, তখন গেমটা অন্যরকম, এখন গেমটা অন্যরকম। তো এখন মানুষের কথা চিন্তা ভাবনা বাদ দিয়ে তোমার নিজে চিন্তা করো যে তোমার রেজাল্টটা কিভাবে ভালো করা যায়। তাই তোমার চ্যালেঞ্জ থাকবে নিজের সাথে, ঠিক আছে? তো আশপাশের কথা কোনোদিনই শুনবা না যে ভাই এটা হয়েছে সেটা হয়েছে। আমরা তো এখন ভার্সিটি লাইফে আসছি, আমরা দেখতেছি যে কনসিস্টেন্সি থাকার বা কনসিস্টেন্সি মেনটেন করে পড়াশোনা করার আসলে গুরুত্বটা কতটুকু, ঠিক আছে? এই আমরা যারা তোমার হচ্ছে এক রাতে 2 রাতে তোমার হচ্ছে কাবার টাবার করে আসছি, এরকম অনেক কোর্স আছে, আমরা এখন পানি দিতে পারি না ভাই। বই হচ্ছে 5টা, 400-500 পেজ, 500 পেজ আমরা এক রাতে এখন কেমনে পড়বো? তুমি তো একটা ক্লাস করে চলে গেছো, তোমার হচ্ছে লেকচার দেখে চলে গেছো, তোমরা শান্ত ভাইয়ের একটা কনসেপ্ট ক্লাস করে তুমি অর্গানিক পাস করে দিয়ে আসতেছো 11 ঘন্টার। ভাই এখন অর্গানিকের একটা টপিকই তোমার হচ্ছে 15 ঘন্টা লাগবে পড়তে। এরকম 10টা টপিক কালকে তোমার এক্সামে আছে, একদিনে তুমি কেমনে পড়বা? তুই যে আগে একটা সপ্তাহে ক্লাস নিয়েছে, ওই 7 দিন যদি না পড়ো তখন তুমি পারবা না। ব্যাপারটা বুঝছো? এখন আসো যে ভাই তাহলে কবে এক্সাম, এটা তোমার থাকতে হবে। এর জন্য বলে নিলাম যে ভাই কেন দরকার। তুমি বলতে পারো যে ফাও ভাই গাইডলাইন দিচ্ছে নাকি। তুমি দেখবে যে আমি আমার চ্যানেলে ভিডিও অনেক কম, কিন্তু আমি অযথা কোনো ভিডিও বানাই না। ব্যাপারটা বুঝছো? তোমাদের প্রয়োজন, এখন আমি জানি তোমাদের এখন কলেজ পরীক্ষা হচ্ছে, তাই এই ভিডিওটা বানাচ্ছি। সো কবে এক্সাম এটা সম্পর্কে আইডিয়া রাখতে হবে, সিলেবাস কি এটা সম্পর্কে আইডিয়া রাখতে হবে। এন্ড এইটা তোমাকে অবশ্যই নোট ডাউন করতে হবে, যে জিনিসটাকে তুমি অলওয়েজ ইউজ করো, যেহেতু তোমরা এখন ডিজিটাল ডিভাইস ইউজ করো, অথবা তোমাদের কোনো নোট খাতা যেটা তোমরা রেগুলার দেখো, অথবা তোমার যে মেইন খাতা, ক্লাস ওয়ার্ক, হোমওয়ার্কের খাতা, এনি খাতা যে তুমি হচ্ছে রেগুলার দেখো, যে কোনো নোটবুক অথবা তোমার হচ্ছে মোবাইল ফোন, যে কোনো জায়গায় তুমি হচ্ছে নোট করে রাখতে পারো। বাট নোট ডাউন তোমাকে করে রাখতেই হবে, যেন তোমাকে এটা রেগুলার কি করে, রিমাইন্ড করে, ঠিক আছে? তোমাকে যেন রিমাইন্ডার দেয় যে ভাই তোর কিন্তু এক্সামের আর 20 দিন আছে, তোর কিন্তু এই চ্যাপ্টার বাকি আছে। এইটা খুবই জরুরি। ব্যাপারটা বুঝছো? এটা খুবই জরুরি। তাহলে তুমি সবসময় কি থাকবা, আপ টু ডেট থাকবা, যে কবে তোমার এক্সাম, কয়টা সিলেবাসে কয়টা চ্যাপ্টার আছে, কোন সাবজেক্টে কি কি আছে, তোমার কতটুকু কভার হয়েছে, আর কি কি বাকি আছে। এই জিনিসগুলা অবশ্যই তুমি আপ টু ডেট থাকবা, ঠিক আছে? এখন তুমি 3 দিন পর পর চেক করতে পারো, 1 দিন পর পর চেক করতে পারো, 7 দিন পর পর চেক করতে পারো, বাট অবশ্যই আপ টু ডেট থাকবা যে ভাইয়া এই জিনিসগুলা কি হচ্ছে না হচ্ছে। এবার আসো যে ভাইয়া পরীক্ষার সাথে আসলে এই জিনিসগুলাকে কিভাবে মেনটেন করা যায় সেই কথাটা। এখন দেখো ভাই, একটা পরীক্ষার স্প্যানের ভিতরে, ধরো একটা পরীক্ষা থেকে আর একটা পরীক্ষার মাঝখানে কিন্তু অন্তত ধরো হচ্ছে কিছুদিন গ্যাপ থাকে। তো এই গ্যাপ গুলাতে নানান ধরনের তোমার হচ্ছে জিনিস ঘটতে পারে। যেমন তোমার এমন একটা ধরো পরীক্ষা তোমার হচ্ছে সেপ্টেম্বর মাসে, আমি এমনি এক্সাম্পল দিচ্ছি, সেপ্টেম্বর মাসে তোমার পরীক্ষা, অক্টোবর মাসের মাঝেই তোমার আবার পরীক্ষা, মানে 1 মাস 15 দিন পর তোমার কলেজ পরীক্ষা দিয়ে দিছে। তুমি তো আর এই কলেজ পরীক্ষা বন্ধ করতে পারবে না, পরীক্ষা দিতে হবে। এখন যদি দিতে হবে তাহলে আমাকে ওইভাবে প্রিপারেশন নিতে হবে। এখন বুঝো, সেপ্টেম্বর থেকে অক্টোবর মাসের ভিতরে তোমার কোনো বন্ধ নাই, রেগুলার কলেজ। তার মানে তোমাকে রেগুলার কলেজ করে তারপরে পড়ার টাইম বের করতে হবে। তোমার ক্লাস আছে, কোচিং আছে, টিউশন আছে, ঠিক আছে? এত কিছু পড়ে টোরে তারপরে তুমি হচ্ছে নিজেকে সময় দিতে পারবা। কতক্ষণ সময় আছে? খাওয়া দাওয়া, ঘুম, একটু এন্টারটেইনমেন্টের প্রয়োজন আছে, তোমরা একটু মোবাইল চালাও বা বাইরে তোমার হচ্ছে খেলতে যাও, বন্ধুদের সাথে একটু ঘুরতে যাও, এগুলো করো, কোনো সমস্যা নেই, বাট লিমিটের ভিতরে, ঠিক আছে? সবকিছু বাদ দিয়ে তোমার কতটুকু সময় থাকে, নিজের সময় একদমই থাকে না। এরকম টাইট সিচুয়েশন গুলাতে সবসময় যে কাজটা করবা, তুমি যদি বুদ্ধিমান হয়ে থাকো, যে ভাই কোনো বন্ধ যদি পাও প্লিজ ওয়েস্ট করবা না। আমাদের দোষই একটা, যে আমরা 5 দিন তোমার হচ্ছে স্কুল করি না বা কলেজ করি, যেই তোমাদের শুক্র শনিবার বন্ধ থাকে, তোমরা এই শুক্র শনিবার কি করো, যে 2 দিন বন্ধ পাইছি, তোর বই খাতা ঢিলে ফালাই দিই, এখন আমি আমার ঘুমাবো, আমি বাইরে যাবো ঘুরতে, আমি আজকে গেম খেলবো সারাদিন। প্লিজ এই কাজটা করবা না। তোমার কিন্তু টাইট শিডিউল ভাই, তোমার 1 মাস 15 দিনের ভিতরে আবার পরীক্ষা, তোমার অলরেডি 20টা চ্যাপ্টার বাকি আছে। তুমি যদি এখন এই যে বন্ধের দিনগুলো নষ্ট করো, তাহলে তোমার সিলেবাসটা কভার হবে না, বুঝছো? এন্ড তখন তোমাকে আবার আরেকটা গাইডলাইন ভিডিও দেখতে হবে যে কিভাবে কামব্যাক দেওয়া যায়, বুঝছো? যখন তোমার পড়ার কথা ছিল তখন তুমি পড়ো নাই, এরপর তোমার কামব্যাক খুঁজতে হবে, কামব্যাক আর হয় না, বুঝছো? তখন তুমি নেক্সট কামব্যাক খুঁজবা, তারপর তুমি আরেক কামব্যাক খুঁজবা, তারপর তুমি আরেক কামব্যাক খুঁজবা, করতে করতে তোমার এইচএসসি পরীক্ষা আসবে, তখন তুমি কামবা যে কেমনে 1 মাসে কভার করতে হয়। শান্ত ভাইয়া একটা ভিডিও দেন না 1 মাসে কেমনে কভার করতে হয়, এই যে শুরুর দিকে ভিডিওগুলো ইগনোর করো, আস্তে 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 এটা কিন্তু শেষের দিকে নিয়ে যায়, বুঝছো? এর জন্য আমার মনে হলো যে তোমাদের এখন এই ভিডিওটা দেওয়া উচিত। আমি তোমাদের একটা গাইডলাইন ভিডিও দিচ্ছি একদম শুরুতে, যে কেমনে শুরু করবা কলেজ লাইফ, এখন দিলাম। এরপর যখনই মনে হবে যে কোনো জিনিস আসলে বড় গুরুত্বপূর্ণ, তখনই ভিডিও দিব, বুঝছো? অনেক বেশি ভিডিও দরকার নেই, অনেক সবকিছু নিয়ে ভিডিও আছে, ঠিক আছে? বাট যেটা না বলতে হয় সেটা নিয়ে বলতেছি। হ্যাঁ, তাহলে বারবার করে বলতেছি, যখন টাইট শিডিউল, তখন তোমার টার্গেট থাকবে বন্ধের দিনগুলো, ঠিক আছে? মানে বন্ধের দিন কোনোভাবেই মিস করবে না। ধরো ঈদ হয়ে গেছে, তোমার অনেকে এসে বলবে আতেল, তো বলো ঈদের দিন পড়তে বসছে, কিন্তু তোমার টাইট শিডিউল, তোমার মাত্র 15 দিনের গ্যাপে 2টা পরীক্ষা দিয়ে দিছে, তোমার কিছু করার নাই, তোমার আতিল বলুক সমস্যা নাই, তুমি ওই 15 দিনে কভার করে ফেলো, তারপরে পরীক্ষা শেষে তুমি চিল করো। যখন সবাই পড়তেছে তুমি তখন চিল করবে, তোমার পরীক্ষা শেষ। ব্যাপারটা বুঝছো? তো কে কি বললো এটাতে কোনো কিছু আসে যায় না। সো তোমার যখন টাইট শিডিউল হবে, বুঝো, যখন টাইট শিডিউল হবে, ঠিক আছে, তখন তুমি কি করবা, কোনোভাবেই বন্ধের দিনগুলোকে ভাই মিস করবা না, ঠিক আছে? বন্ধের দিন অথবা ফ্রি টাইম, যত ফ্রি টাইম তোমার আছে এগুলাকে কাজে লাগাবো। এন্ড এই কাজটা আমি নিজে করতাম, তাই তোমাদেরকে বললাম যে ভাই এটা অনেক বেশি ইফেক্টিভ। যেমন
শুক্রবার দিন আমাদের কোনো কাজ নেই, শুক্রবার দিন আমি জুম্মার নামাজ পড়ে 2টা বাজে পড়তে বসতাম, আমি কটা বাজে উঠতাম জানো? রাত্রে 4টা 5টায়। এই যে 10 থেকে 12 ঘন্টা পড়তাম, অন্তত আগামী শনি রবি সোম 3 দিন যে কলেজ করে এসে আমি কিছু করতে পারতাম না, সেই পড়াগুলো তো কভার হয়ে গেছে। আবার ধরো তোমার হচ্ছে আমাদের তো তোমার হচ্ছে মাঝে মধ্যে 1 দিন 2 দিন কলেজ মিস দেওয়া হতো, একদিন কলেজ মিস দিয়ে আবার এই কাজটা করতাম, 10 দিন বা তোমার হচ্ছে 10 ঘন্টা 12 ঘন্টা করে ফেলতাম। তো 2 দিনেই আমি প্রায় 4 দিন 5 দিনের পরে কিন্তু কভার করে ফেলতেছি। আর বন্ধ থাকেই ভাই, অমুক দিবস এইটা সেইটা, তুমি আমার এই এক্সকিউজ দিও না যে ভাই বন্ধ থাকে না, ঠিক আছে? আমি তোমার হচ্ছে ফর্মালিটি এখানে করতে আসি না, আমি তোমার বড় ভাই, তোমার হচ্ছে এমনি কথাবার্তা বলবো যে ভাই তুমি কিন্তু বন্ধের দিন পাও, তো এইসব এক্সকিউজ কোনোভাবে আমার এখানে দিও না যে বন্ধ পাও না। বন্ধের দিনগুলো ইউটিলাইজ করতে হবে, কারণ শিডিউলটা কিন্তু টাইট হয়ে গেছে ভাই, বুঝছো? সেটা বন্ধের দিন ফ্রি টাইম যে কোনো বন্ধই সেটা হইতে পারে, সেগুলোকে অবশ্যই কাজে লাগাবা। কিন্তু যদি মিডিয়াম লেভেলে থাকে তখন তুমি তোমার মতো করে অ্যারেঞ্জ করে নিবা। ভাই প্লিজ আরেকজনের বলবা না যে ভাই এটা রুটিন করে দেন। তুমি কতটুকু পড়তে পারো, তোমার ব্রেন কতটুকু পড়া ধরে, তুমি কোন টাইমে পড়ো, সকালে বিকালে না রাতে, তুমি কতটুকু পড়া অ্যাবজর্ব করতে পারো, তোমার কতটুকু সিলেবাস বাকি, তোমার কলেজ কোনটা, তোমার স্কুল কয়টা থেকে কয়টা, তুমি কখন খাও কখন ঘুমাও, মানুষে জানে নাকি তুমি জানো? তা মানুষ তোমার রুটিন কেন করে দিবে? রুটিন তুমি করবা, যে কখন তুমি পড়বা, কখন তুমি খাবা, কোন দিন তুমি কয়টা চ্যাপ্টার কভার করবা, তুমি জানো। আরেকজনে কোনদিন বলবা না যে ভাই একটা রুটিন করে দেন, নেভার। নিজের রুটিন নিজে করবা, ঠিক আছে? একটু বেশি বকা দিয়ে ফেলতেছি, বাট শুনো, কাজে লাগবে ভাই, বুঝছো? একটু শুনো, কাজে লাগবে। হ্যাঁ, তো যখন মিডিয়াম শিডিউল হবে, যে ভাই অনেক বেশি প্রেশার না, মিডিয়াম লেভেলের প্রেশার, তখন তুমি তোমার মতো করে কয়টা বন্ধের দিনকে কাজে লাগাবা, কয়টা চ্যাপ্টার বাকি আছে তার উপর ডিপেন্ড করে। যে ভাই বেশি চ্যাপ্টার বাকি থাকলে 2-1টা বন্ধের দিনকে কাজে লাগাইলা, আবার ধরো হচ্ছে মোটামুটি ব্যালেন্স হয়ে গেছে, তখন তুমি একটা বন্ধের দিন বন্ধুদের সাথে ঘুরতে গেলা, একটু বাইরে খেলতে গেলা, আমার এতে কোনো আপত্তি নাই। তুমি যদি পড়া কমপ্লিট করে, ঠিক আছে, আমার সাথে আসো, পেস খেলি, আমি তোমার সাথে আসি। কিন্তু তুমি পড়া কমপ্লিট করতেছো না, আয়সা বলতেছো যে ভাই পেস খেলি, আমি তোমার সাথে নাই। ব্যাপারটা বুঝছো? কারণ আমিও 15 ঘন্টা করে আসছি তারপরে, ব্যাপারটা বুঝছো? তো এরকম হলে আমি তোমার সাথে আসি। তো এটা নিজের মতো করে শিডিউল করে নিবা, নিজের মতো করে শিডিউল করে নিবা। ফাইনাল আসো ইজি, ঠিক আছে? যে ভাই যদি কোনো ইজি শিডিউল হয়, ধরেন 4 মাস পর পরীক্ষা, ঠিক আছে ভাই, ইজি শিডিউল বলতে কোনো শিডিউল নাই, ইজি বলতে কোনো শিডিউল নাই। কলেজ লাইফে এখন তুমি সবসময় প্রেশারের উপর থাকবা, সো ইজি বলতে কোনো শিডিউল তোমার লাইফে এখন আর নাই। তোমার অলওয়েজ প্রেশার কাজ করে, অলওয়েজ প্রেশার কাজ করে, একটার একটা কিছু লাগেই থাকে, এইটা সেটা থাকেই। সো তোমার কোনো ইজি শিডিউল নাই ভাই, হয় মিডিয়াম নাহলে টাইট শিডিউল, বুঝছো? তাহলে এইরকম আশা করে কোনো লাভ নেই, কোনো ইজি শিডিউল মিডিউল নাই। তোমার এখন অনেক কাজ থাকে, মিডিয়াম অথবা টাইট শিডিউল কেমনে কি করতে হবে আশা করি বুঝছো। এবার আসো পরীক্ষার আগে করবা কি। করছো অনেক কিছু, ভেক্টর 20টা ক্লাস করছো, তো এখন কি পরীক্ষার আগে 20টা ক্লাস রিভাইজ দেওয়ার টাইম আছে? হ্যাঁ, তোমার নোট খাতা থাকতে পারে, বাট নোট খাতা ডিভাইস দিয়েও কি সবকিছু মানে কভার করা যায়? যায় নাকি? অনেক কিছু ভুলে গেছে। ওই যে তোমার ক্রস গুণটা যেন কেমনে করতে হইতো, তোমার হচ্ছে নির্ণায়ক দিয়ে কেমনে কেমনে জানি ভুলে গেছো। আবার গুণগত রসায়নে বর্ণালী যে ম্যাথ গুলা শান্ত ভাই যে করাইছিল, 5 টাইপের ম্যাথ আসতো, একটু যদি হচ্ছে ভাইয়ার থেকে আবার একটু দেখে ফেলতে পারতাম, মানে তখন তোমার কোন ক্লাসগুলো লাগে? ওয়ান শট টাইপের ক্লাসগুলা। ভাই ওয়ান শট টাইপের ক্লাসগুলা কিন্তু এজন্য না যে তুমি তোমার টাইম নাই, তুমি হচ্ছে পড়াশোনা করার একদম টাইম পাও না, 1 ঘন্টায় তুমি হচ্ছে ফুল সিলেবাস কভার করে ফেলতে চাও, এই জন্য না। এই ক্লাসগুলো দেওয়া হয় পরীক্ষার আগে, একটা চ্যাপ্টারের সবগুলো টপিক ওভারভিউ করে কি টাইপের সিকিউ এমসিকিউ কোশ্চেন গুলো আসে সেগুলোকে বুঝে এক্সাম যেন ভালো মতো দিতে পারো সেই জন্য। কিন্তু তোমরা এটাকে এমন বানাইছো যে ওয়ান শট ক্লাস মানে হচ্ছে আগে পড়ি নাই, নিচে ফাইজদামি করছি, দুষ্টামি করছি, আমার মতো পাপীদের বাঁচানোর জন্য ওয়ান শট ক্লাস। নো, ওয়ান শট ক্লাস আমরাও করছি, ওই আমরা বইটা আসছি না, কিন্তু আমরা কি ওয়ান শট ক্লাসকে ওইভাবে চিন্তা করছি? না, আমাদের ফুল বেসিক ক্লাস করা ছিল, সবকিছু পারতাম, বাট ধরো কিছু চ্যাপ্টার আফসা পারতাম, ওয়ান শট ক্লাসে সেটাকে আরো ভালো করে দিত, আর যেটা কমপ্লিটলি পারি সেটা রিভিশন হয়ে যেত। কিন্তু তোমরা এটা কি করো? মেইন বেসিক ক্লাস হিসেবে নাও, তেমন তো লাভ নাই, বুঝছো? আসো কেমনে কভার করবা। ফিজিক্স, হ্যাঁ আচ্ছা, প্রথম আসি ফিজিক্সের ক্ষেত্রে প্রথম কথা, তুমি যে কোনো রিয়ন টিচার যারা আছে, ঠিক আছে, আমি নাম ধরে বলি, অপূর্ব দাদার কথা বলতে পারো, তারপরে মাসুর ভাইয়ের কথা বলতে পারো, বা ইয়াসিন ভাইয়ের কথা বলতে পারো, ওদিকে তোমার হচ্ছে চিন্ময় দাদার কথা বলতে পারো। যার যে ক্লাসগুলো আছে ভাই, অনেক ফ্রি কন্টেন্ট আছে, বা তোমরা যে যার কোর্সে আসো ভাই, ঠিক আছে, বা তোমার অফলাইনে যে টিচার আছে তার সাথে তুমি ডিরেক্টলি কথা বলো, বলে যেই জিনিসগুলো সে পড়তে বলে বা যেগুলো তোমাকে সে ওভারভিউ করে দেয়, যে ভাইয়া আমার পরীক্ষার আগে এই 3টা চ্যাপ্টার আছে, 3টা চ্যাপ্টার আমাকে একটু ওভারভিউ করে দেন, সবগুলো টপিক একবার করে টাচ করবেন, ফর্মুলাগুলো একবার করে পড়াই দিবেন। এই জিনিসটা দেখার পরে, আর যদি অনলাইন করো তাহলে যে কোনো ওয়ান শট ক্লাস তুমি একবার করে কি করবা, যখন তুমি নিজে পড়তে যাবা ভাই, নিজে অবশ্যই পড়তে হবে, নিজে যখন পড়তে যাবা সবগুলো ফর্মুলা একবার রিভাইজ করবা। কি করবা ভাই? সবগুলো ফর্মুলা রিভাইজ করবা, ম্যাথের মেকানিজম গুলো দেখবা, যে ম্যাথটা করবো কেমনে পরীক্ষার হলে। তুমি ম্যাথ করতে পারো, ঠিক আছে, তুমি ম্যাথ করতে পারো, তুমি জানো যে ভাই ম্যাথ আমি এই টাইপের ম্যাথ আমি পারি, কিন্তু পরীক্ষার হলে লিখে আসতে পারো নাই, লাভ নাই কিন্তু, ঠিক আছে? সো ম্যাথের মেকানিজমটা ব্রেইন একটু আগে রাতে ঝালাই নিবা, যে আচ্ছা নদী নৌকার ম্যাথগুলো আসলে এমনে করবো, যদি এইভাবে কোনাকুনি পার হওয়ার ম্যাথ আসে তাহলে এই ফর্মুলা দিয়ে এমনে করবো। এই যে ব্রেনটাকে তুমি একবার করে রিকল করতেছো, এই জিনিসটা খুবই দরকার।
ব্যাপারটা হচ্ছে ফিজিক্সের ক্ষেত্রে বা ম্যাথমেটিক্যাল যে জিনিসের ক্ষেত্রে এই জিনিসটা খুবই দরকার। তো এই ম্যাথের মেকানিজমটাকে রিকল করা, এইটা কেমিস্ট্রি ম্যাথের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল, কেমিস্ট্রি ম্যাথের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। এইটা তোমার হচ্ছে ম্যাথের ক্ষেত্রে তো অবশ্যই অ্যাপ্লিকেবল, কারণ ম্যাথ তো তুমি জানোই কি, ম্যাথে কিন্তু টাইপ ওয়াইজ ভাগ করা আছে যে 3.1 এ এই টাইপের 3 টাইপের ম্যাথ আছে, 3.2 তে সরল রেখাতে এই টাইপের ম্যাথ আছে, বৃত্ততে 4.1 এ এই টাইপের ম্যাথগুলো আছে, তিনটা বিন্দু দিয়ে তোমার হচ্ছে তিনটা আননোনের ভ্যালু বের করতে হবে এই টাইপের। তো এই টাইপের ম্যাথ আসলে তিনটা সমীকরণ বের করতে হয়, তিনটা মান বের করতে হয়। কতক্ষণ সময় লাগে নিজের বুঝাইতে? সর্বোচ্চ 20 সেকেন্ড। এরকম করে করে সবগুলাকে তুমি 30 মিনিটের ভিতরে একবার করে ঝালাই করবা। তার আগে ফর্মুলাটা রিভাইজ দিয়ে দিবা। এই জন্য ফর্মুলা যখন মাথায় থাকে তখন ওই টাইপের ম্যাথগুলো কেমনে করতে হবে, কোন ফর্মুলা, এটা মাথায় চলে আসবে। ব্যাপারটা বুঝছো? এইবার আসো, কিছু ম্যাথ আছে যেটা তুমি আফসা আফসা পারো, অর্ধেক অর্ধেক পারো, মনে হচ্ছে যে পরীক্ষা হলে পারবো কি পারবো না, এই ম্যাথগুলো খালি একটু করবা। এগুলা কিন্তু খুব বেশি না, করতে কতক্ষণ লাগে? 2-2.5 ঘন্টা। তুমি পরীক্ষার আগের দিন কি অন্তত 5-7 ঘন্টা পড়বা না ভাই? 8-9 ঘন্টা পড়বা না? তো তার মধ্যে ফর্মুলা রিভিশন 30 মিনিট, ম্যাথ রিভিশন ধরো 1 ঘন্টা 1.5 ঘন্টা, ঠিক আছে? এন্ড বাকি এই যে এক্সট্রা যে ম্যাথগুলো আছে তার পিছনে তুমি 1-2 ঘন্টা 3 ঘন্টা সময় দিবা না? একটু সময় দিতে হবে। তো এখানে তুমি যেই ম্যাথগুলো পারবা না, ঠিক আছে, বা মনে হচ্ছে না তোমার এক্সাম হলে সমস্যা হয়ে যাইতে পারে কিন্তু পরীক্ষাটা আসবেই, ওই টাইপের ম্যাথগুলো একটু প্র্যাকটিস করবা। ব্যাপারটা বুঝছো? তো সব ম্যাথ পরীক্ষার আগের দিন করা যায় না, সবাই সব ম্যাথ পরীক্ষার আগের দিন করেও না, ঠিক আছে? নিয়মটা হচ্ছে তুমি যে ম্যাথগুলো পারবা না স্পেসিফিক্যালি সেই ম্যাথগুলো করো। ব্যাপারটা বুঝছো? এন্ড সেই ম্যাথের ভিতরে তোমরা চাইলে আরো শর্টকাট করতে পারো যে ভাই ধরো 20 লাইনের একটা ম্যাথ, তুমি লাস্টের 5 লাইন পারো না, তো ওই 5 লাইন দেখো, প্রথম 15 লাইন তুমি পারবা, জাস্ট খালি একটু ব্রেনে রিকল করো যে আচ্ছা আচ্ছা এমনি এমনি আসবো, এই 5 লাইন কেমনে এটা একটু করে ফেলো। জিনিসটা পারবাই না ওগুলো একটু খাতা হাতে লিখে ফেলবা, হাতে লিখলে পরীক্ষার হলে গিয়ে লিখতে তোমার অসুবিধা কম হবে, বুঝছো? এবার আসো, এরপরে কি করবা? টেস্ট পেপার। টেস্ট পেপার নিবা, টেস্ট পেপার থেকে সিকিউ প্র্যাকটিস করবা আগে, কারণ সিকিউটা হচ্ছে প্র্যাকটিস করাটা একটু বেশি জরুরি, বুঝছো? এই পরীক্ষাগুলোতে এমসিকিউর ক্ষেত্রে কি করবা? এমসিকিউর ক্ষেত্রে অনেক কিছু করা যায়, মানে অনেক অনেক কিছু ফলো করে। কেউ বইয়ের এমসিকিউ ফলো করে, ঠিক আছে, সেখান থেকে সব টাইপের এমসিকিউ কভার করে। কেউ টেস্ট পেপার থেকে সব টাইপের এমসিকিউ করে। কেউ বিভিন্ন তোমার হচ্ছে পাবলিকেশনের বই পড়ে, উদ্ভাসের বই পড়ে, অনলাইনে এসিএস এর বই পড়ে, জয়কলির বই পড়ে, যার বই পড়ো কোনো সমস্যা নেই। ব্যাপারটা হচ্ছে সব টাইপের এমসিকিউ গুলো একটু দেখে যাওয়া। এখন তুমি টেস্ট পেপার থেকে পড়ো, তুমি আমার বললো না যে আপনি কোথা থেকে পড়ছেন, ঠিক আছে, বা কোনটা পড়তেই হবে, আপনি কোথা থেকে পড়ছেন বললে আমি টেস্ট পেপার থেকে পড়তাম। আমাদের সময় টেস্ট পেপার তোমার বেশি তোমার হচ্ছে প্রচলিত ছিল, আমরা টেস্ট পেপার থেকে সব টাইপের এমসিকিউ দেখতাম। যে ভেক্টরে 11 টাইপের এমসিকিউ আছে, নিউটনের বলবিদ্যায় 20 টাইপের এমসিকিউ আছে, এবং আমার আর কোন চ্যাপ্টার আছে ধরো কাজ শক্তি ক্ষমতা, কাজ শক্তি ক্ষমতাতে 9 টাইপের এমসিকিউ আছে। সব টাইপের এমসিকিউ করা জরুরি ভাই, সব টাইপের, সব এমসিকিউ না, সব টাইপের এমসিকিউ। যে ডট গুণফলের এমসিকিউ গুলো আসলে এভাবে এই জিনিসগুলো একটু করতে হয়, বুঝছো? বা তোমার হচ্ছে টেস্ট পেপারের ভিতরেই তুমি দেখো, একটা খাতা নিয়ে সেখানে লিখে করা লাগবে না, ওই বইয়ের ভিতরেই বা ইসের ভিতরে দাগায় দাগায় পড়ো, কোনো সমস্যা নেই। পেন্সিল নাও, পরে মুছে ফেলো, কোনো সমস্যা নেই, বুঝছো? এমসিকিউর জন্য কি কথা বললাম, এই কাজগুলো করবা পরীক্ষার আগে। তাহলে একটু ওভারঅল রিক্যাপ করি। ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, এদের ক্ষেত্রে কি কথা বললাম? ম্যাথমেটিক্যাল কনসেপ্ট গুলাতে ফর্মুলা রিভাইজ করব, ঠিক আছে? ফর্মুলা রিভাইজ করে আমার যদি কোনো নোট থাকে, বা আমি যদি এই যে ওয়ান শট ক্লাস করি বা ওভারভিউ কোনো ক্লাস করি পরীক্ষার 1 দিন বা 2 দিন আগে, ঠিক আছে, বা 3 দিন আগে, তখন সেখান থেকে যেই ম্যাথগুলো আমি পারি সেগুলাকে একবার ব্রেনে রিকল করে নেওয়া। যে ম্যাথগুলো আপসা আপসা পারতেছি বা একদমই পারতেছি না সেগুলাকে একটু হাতে করে ফেলবো, এন্ড তার ভিতরেও শর্ট আউট করবো যে যেই কয়টা লাইন পারতেছি না সেগুলো একটু দেখবো, ঠিক আছে? সিকিউ কভার করব, তারপর হচ্ছে এমসিকিউর প্রত্যেকটা টাইপ কভার করব। সিকিউর ক্ষেত্রে প্র্যাকটিসের ক্ষেত্রে কত বছর, এরকম একটা কোশ্চেন তোমরা করতে পারো। কত বছরের ক্ষেত্রে যদি বলি যে তোমরা 25 ব্যাচ থেকে শুরু করে যদি 18 ব্যাচ পর্যন্ত দেখো তাহলে ইনাফ। এখন তুমি আমার এখানে আবার কোশ্চেন করবা সব বোর্ড কি ভাই হাতে ধরে ধরে করবো, এত সময় তো নাই। আমি বলতে জানি এত সময় নাই। ধরো 25 সালে তুমি হচ্ছে একটা টাইপের ম্যাথ করছো, এই ম্যাথটাই দেখলা 24 সালে আবার আসছে, তোমার কি আর করা দরকার আছে? না। তার মানে কি, এখানে সিকিউ এমসিকিউ ক্ষেত্রে একই কথা, প্রত্যেকটা টাইপের সিকিউ দেখা যাবে। যে নদীনৌকার সিকিউ এইটা, তারপরে তোমার হচ্ছে ডাইভারজেন্স কাল থেকে আসলে এরকম সিকিউ আসবে, তারপরে তোমার হচ্ছে ওই তোমার হচ্ছে আপেক্ষিক বেগের ম্যাথ আসলে এই ম্যাথ আসবে, গাড়িটারি ম্যাথ আসলে এই ম্যাথ আসবে, এরকম আর কি। ব্যাপারটা বুঝছো? টাইপ জিনিসটার সাথে এখন থেকেই পরিচিত হয়ে নাও, অ্যাডমিশন পর্যন্ত সারা জীবন কাজ দিবে। যে টাইপ পড়তে হয়, সব পড়তে হয় না, সব টাইপ পড়তে হয়, বুঝছো? এটা এবার আসলে কেমিস্ট্রি একটু এক্সট্রা করে কিছু কথা বলতে হবে। ভাই ফিজিক্স এর ম্যাথে তো খালি তোমার হচ্ছে ম্যাথমেটিক্যাল জিনিস বেশি, কেমিস্ট্রি তো ভাই থিওরি বেশি। আবার এই ফিজিক্স ম্যাথ এগুলার ক খ ভাই পারি না, ঠিক আছে, কি করবো বলো? এই যে কেমিস্ট্রি থিওরি কোশ্চেন, এটা কি পরীক্ষার আগে রেখে সব করে কভার করতে পারবা? কি মনে হয়? এটা কি তোমার সেই ভাই এক রাত পুরো কভার করছে, যেই ভাই তোমার হচ্ছে যে বুয়েটে পড়ে বলছে যে আরে আমি তো তোমার হচ্ছে পরীক্ষার আগে রাতে পুরো সব পাস করে ফেলছি? না, ও সারা বছর থিওরি পড়ছে, ওর মাথায় ওগুলো এমনি ক্যাচ থাকতো, পরীক্ষার আগে রাতে খালি রিভাইজ দিত। তার মানে এগুলো সারা বছরই পড়তে হবে। কেমিস্ট্রি থিওরি পার্টটা তোমাকে সারা বছরই পড়তে হবে, কারণ এইটা ম্যাথ না যে খালি হচ্ছে কেমনে করতে হবে বললেই হয়ে গেল। এটা মুখস্থের ব্যাপার আছে, বোঝার ব্যাপার আছে,
বেসিক লেখার ব্যাপার আছে, পরীক্ষার হলে লেখার তোমার হচ্ছে বোঝা আর পরীক্ষার হলে লেখার ভিতরে পার্থক্য আছে। তোমরা জানো যে তুমি একটা জিনিস পারো, কিন্তু গ নাম্বার কোশ্চেনের জন্য 12 লাইন লিখতে বললে তখন কি অবস্থা হয় তোমার? চিন্তা করো, তোমার টেস্ট পেপার দেখে আগে পড়তে হয় যে কেমনে কেমনে লিখবো, তাই না? তার মানে এইটা সারা বছর পড়তে হবে। কিন্তু পরীক্ষার আগে কি করবা? ওই যে সারা বছর তুমি পড়ছো, তোমার মাথায় তো আছে ওই জিনিসগুলা, তবে হালকা হালকা ভুলে গেছো। তখন তুমি প্রত্যেকটা বোর্ডের ক খ গুলা একটু দেখবা। এন্ড এখানে কি কথা যে 25 সালে ধরো হচ্ছে যেই 20টা ক খ আসছে, সেই 20টা ক খর ভিতরে 5টা বা 7টা ক খ 24 সালেও কমন পড়বে, 23 সালে গিয়ে কমন করে যাবে, ওগুলো দেখা দরকার নেই। ব্যাপারটা বুঝছো? এটা করাই লাগবে। এন্ড ক খর জন্য আমি অবশ্যই পরীক্ষার আগের রাতটাই বেছে নিতাম, অলওয়েজ অলওয়েজ অলওয়েজ। কারণ ভাই আমাকে মুখস্থ করতেই হইতো, ঠিক আছে? যেগুলো আর কি মুখস্থ করতেই হইতো সেগুলো তার কিছু করার নাই। পরীক্ষার আগের রাতে মুখস্থ করতাম, পরীক্ষা হলে লিখে দিয়ে আসতাম, পরীক্ষার পরে ভুলে যাবো, যেগুলো একদম মুখস্থ না করলেই না। আর যেগুলো কনসেপ্ট বা বেসিক ওগুলো বুঝে বুঝে পড়তাম, পরীক্ষা আসলে বুঝে লিখতাম, এন্ড তারপরেও তোমার হচ্ছে মনে থাকলে আফসা আফসা মনে থাকতো। কিন্তু যেগুলো ঠাডা মুখস্থ কোশ্চেন সেগুলা পরীক্ষার আগে আমি হচ্ছে গলাধকরণ করতাম, এন্ড তারপরে হচ্ছে পরীক্ষা হলে গিয়ে আসলে বমি করে দিয়ে আসতাম, তারপরে ভুলে যাও, কোনো সমস্যা নাই। আবার নেক্সট পরীক্ষা আসলে একই কাজ চলবে। এই কাজটা বারবার বারবার করলে চিন্তা করে দেখো তো, তুমি কলেজে যদি 7টা পরীক্ষা দাও, কলেজে যদি 2 বছরে 8টা পরীক্ষা দাও, 8বার তোমার এই কাজটা হবে। বোর্ড পরীক্ষায় গিয়ে তোমার কাছে এই জিনিসগুলো সব দেখা লাগবে না, একটা জিনিসও থাকবে যেটা অদেখা। তাহলে এই ভিডিওটার মূল উদ্দেশ্য বুঝছো? এই ভিডিওটা কেন করতেছি যে ভাই নিয়মিত ভালো করলে লাভটা কোথায়? ওই যে তোমার বেসিকটা স্ট্রং হবে। অ্যাডমিশনে গিয়ে তুমি খালি যে কোনো টপিক দেখবা আর পড়বা, কোশ্চেন সলভ করবা, নতুন করে তোমার খালি টিচার বুঝাই দিবে যে এটা এমনি করতে হয়, তুমি খালি করবা আর নিজে পড়বা। বুঝছো? তো অনেকে এসব কোশ্চেন বলে যে ভাই এগুলা পড়তেছি, এগুলা অ্যাডমিশনে কাজে লাগবে কিনা, অ্যাডমিশনের পড়া পড়ান, বুয়েটের কোশ্চেন সলভ করান। এই নিয়ে তুমি একাডেমিক পড়া যদি কভার করে না যেতে পারো, বুয়েট কি তোমার বইয়ের বাইরে কোশ্চেন করে? বুয়েট কি তোমার একাডেমিক কোশ্চেন করে নাই? বুয়েট কি তোমার হচ্ছে বই থেকে কোশ্চেন করে নাই? তোমার সিলেবাস থেকে কোশ্চেন করে নাই? তাহলে এইগুলা কেন বলো যে ভাই একাডেমিক পড়তেছি, আবার আপনি একাডেমিক পড়াবেন, এটা দিয়ে কি অ্যাডমিশন কভার হবে? আর অ্যাডমিশনে এমন কি কোশ্চেন আসে যেটা একাডেমিকে নাই? হয়তো ঘুরে পেঁচায় কোশ্চেন দেয়, তো কোশ্চেনটাকে আমি সলভ করতে হবে, ওটুক শিখতে হয়। অ্যাডমিশনে টপিক তো চেঞ্জ হয় না, হয়তো 2টা একটা টপিক এক্সট্রা নতুন অ্যাড হয়, পড়াশোনা তো একই থাকে ভাই। বুঝছো? হ্যাঁ, সো কেমিস্ট্রির থিওরির কথা বলো, ক খ এর কথা বলো, বা ফিজিক্সের ক খ এর কথা বলো, এগুলোর ভিতরে কিছু কোশ্চেন আছে ডাহা মুখস্থ, কিছু আছে বুঝে বুঝে। বুঝেটা সারা বছর পড়তে হবে, আর ডাহা মুখস্থ গুলো পরীক্ষার আগে রাতে পড়ে তুমি হচ্ছে পরীক্ষা দিয়ে আসবা, এন্ড তারপরে ভুলে যাও, কোনো সমস্যা নেই, ভুলে যাওয়াই মানুষের স্বভাব। বাট এই যে যতগুলো পরীক্ষা তুমি এই কাজগুলো করবা, প্রত্যেকটা পরীক্ষার তোমার হচ্ছে একটু 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 করে তোমার ব্রেনটা ধরে রাখবে, এই পড়াটাই তোমার টেস্ট পরীক্ষা বোর্ড পরীক্ষাগুলোতে গিয়ে হেল্প করবে। বুঝতে পারছি কি ব্যাপারটা? আরে ম্যাথে তো তোমার হচ্ছে এরকম মুখস্থ কোশ্চেন নেই, বায়োলজি পুরোটাই মুখস্থ। এখন আইসা বলবে ভাই আমি তো ইঞ্জিনিয়ারিং করতে চাই, আপনি আমাকে বায়োলজি পড়াবেন? উত্তর হচ্ছে এইচএসসি তে কোনো ইঞ্জিনিয়ারিং মেডিকেল কিছু নাই। তুমি এইচএসসি তে পড়ো ভাই, তুমি বুয়েটে চান্স পাও নাই, তুমি সিকিউরিটি চান্স পাও নাই, তুমি বিদেশে এখনো পড়তে যাও না ইঞ্জিনিয়ারিং, ঠিক আছে? তো তুমি বায়োলজি কেন পড়বা না? আবার তুমি মেডিকেলে পড়ো, সারাদিন তুমি হচ্ছে খালি বায়োলজি আর বায়োলজি পড়ো, ব্যাপারটা কিন্তু এরকম না। হ্যাঁ, মানে মেডিকেলে পড়বা তার জন্য তুমি খালি বায়োলজি পড়বা, ব্যাপারটা এরকম না। এখানের প্রত্যেকটা সাবজেক্ট তোমার জন্য ইম্পর্টেন্ট। ভাই তুমি এই 5টা সাবজেক্টে এ প্লাস পাইছো, এ দুটো পাও নাই, ওভারঅল এ প্লাসে আসে নাই, না তুমি মেডিকেলে চান্স পাইছো, না তুমি বুয়েটে চান্স পাইছো, অথচ তোমার এই এইচএসসি রেজাল্টটা কিন্তু তখন ইম্প্যাক্ট করছে। তখন তোমার অবস্থাটা কি হবে? তখন এই আইসিটি আর ইংরেজি তোমার উপরে হাসবে, এই বাংলার ইংরেজি তোমার উপরে হাসবে, এই বাংলার আইসিটি তোমার উপরে হাসবে, যে ঠিক আছে 4টা পড়ছিলি না, যা এখন ধরা খা। প্রত্যেকটা সাবজেক্ট ম্যাটার করে ভাই। হ্যাঁ, বাট যেগুলো কখন পড়তে হয় প্র্যাকটিস গুলো বলবো, সমস্যা নেই। আসো বায়োলজির কথা। বায়োলজিতে মূল বই মূল বই মূল বই অনেকে তোমাকে অমুক তমুক হাবি জাবি অনেক কিছু বলবে ভাই, বলবো মূল বই পড়ে কি করছি? হ্যাঁ হ্যাঁ, একটু মুখস্থ করার ক্যাপাসিটি বেশি ছিল, বাট তোমরা যদি মুখস্থ করার ক্যাপাসিটি কম, তোমরা করো বেশি, সময় বেশি দিবা। এই সারা বছর কি করো তুমি? সারা বছর তুমি কি করো? তুমি তোমার রিলস দেখার সময় কমাই দাও, ইউটিউবে তোমার হচ্ছে স্ক্রলিং কমাই দাও, ফেসবুকে স্ক্রলিং কমাই দাও, ওই টাইমটা বায়োলজি দাও। তুমি আমার এসে বললো না যে ভাই তুমি পড়তে পারো না, তোমার মাথায় পড়া ঢোকে না। মানুষ পারে না এমন কিছু নেই, পড়লে ঠিকই মাথায় পড়া ঢোকে, ঠিক আছে? আর তুমি যদি এটাই না পারো, ভার্সিটি 4 বছর কি করবা? একদিনে 15টা বই পড়তে হয়েছে এমনও আছে। আমরা তখন কেমনে পাস করে আসছি, বাইরে কেমনে পার করে আসছি, চিন্তা করে দেখো তো তুমি। তখন তুমি কি করবা? এটা তুমি মনে করতেছো একবার না, প্রত্যেকটা সাবজেক্ট এরকম অবস্থা, 4টা বছর ধরে তোমাকে এটা করতে হবে। ব্যাপারটা কি বুঝতেছো? সেগুলো কিন্তু একটু এভাবে পড়তে হয়, বুঝছো? তুমি এক্সকিউজ দিও না। হ্যাঁ, তো তোমাকে মূল বই পড়তে হবে। আর মূল বই পড়ে কি করছি একটু বলি। এই মূল বই পড়ার পর আমার আর কিছুই পড়তে হয়নি, বিশ্বাস করো। আমি খালি রয়্যাল একটা গাইড কিনছিলাম, গাইড থেকে সব এমসিকিউ আমি পড়ে ফেলতাম, পরীক্ষার আগে সব টাইপের সিকিউ গুলো একটু পড়ে ফেলতাম। বাট এর বেসিকটা ছিল আমার মূল বই। আমি সারা বছর মূল বই পড়তাম, সারা বছর। আমি কিন্তু বইটা পড়তেছি, ঠিক আছে, কিন্তু আমার এইচএসসি বায়োলজি স্কোর কত জানো? 200-198, 198। হ্যাঁ, 198। আমাদের সময় 3টা সিকিউ দেওয়া লাগতো, তোমাদের তো 5টা। হ্যাঁ, তো 1 মার্ক ভুল গেলে 2 মার্ক কাটা ছিল। দ্যাট মিন্স আমি একটা সিঙ্গেল এমসিকিউ ভুল করছি, আমার সিকিউতে 30-এ 30, ফার্স্ট পেপারে, সেকেন্ড পেপারে 30-এ 30।
কিছু কি বুঝতেছো যে কতটুকু ভালো এক্সাম হয়েছে? এন্ড বায়োলজিতে কখন ফুল মার্কস দেয়? যখন চিত্র ইনক্লুড করা হয়। আমি 36টা চিত্র শিখছিলাম ফার্স্ট পেপার এন্ড সেকেন্ড পেপার মিলে, যে ওগুলো থেকেই আসবে, ওগুলো থেকেই আসবে। লিভার, তারপরে তোমার সে প্যানক্রিয়াস থেকে শুরু করে যা কিছু ছিল সবকিছুই। ব্যাপারটা বুঝছো? এগুলোতে এক্সকিউজ দিয়ে কোনো লাভ নেই ভাই, মূল বই পড়তে হবে। অ্যাডমিশনে দেখবা এই মূল বই কি কাজ করছে, আমি তো এক্সট্রা কিছুই পড়ি নাই। এই মূল বই বারবার বারবার একই জিনিস বারবার করছি, পড়তে পড়তে ক্লান্ত হয়ে গেছি। কিন্তু ধর হচ্ছে এই কলেজ পরীক্ষার প্রথমে একবার পড়ছি, সেকেন্ড পরীক্ষাতে যখন ওই চ্যাপ্টারটা আবার চলে আসছে, তখন তোমার হচ্ছে এই যে কমন ছিল কিন্তু আবার পড়ছি, তুমি মনে করতে পারো আর পড়া লাগবে না, আবার পড়ছি একই জিনিস, মূল বইটাই বারবার বারবার করে তুমি রয়্যাল গাইডটা ভালো তুমি ফলো করতে পারো। এছাড়া তোমার যদি যে কোনো গাইড থাকে, সবগুলোতেই সিকিউ থাকে ভাই, এমসিকিউ থাকে, ঠিক আছে? সেখান থেকে টাইপ ওয়াইজ সিকিউ প্র্যাকটিস করবা, এমসিকিউ প্র্যাকটিস করবা, ঠিক আছে? টাইপ ওয়াইজ সিকিউ এমসিকিউ সবার ক্ষেত্রে জরুরি পরীক্ষার আগের রাতগুলোতে, কারণ এগুলাই হচ্ছে তোমার একদম পরীক্ষাতে লিখতে হেল্প করবে, পরীক্ষাতে অ্যান্সার করতে হেল্প করবে। তুমি যে এত কিছু পড়ছো জাস্ট এই সলভ গুলা করার জন্য, সিকিউ এমসিকিউ সলভ করার জন্য, তুমি তো পরীক্ষাতে সিকিউ এমসিকিউ দিবা। ব্যাপারটা বুঝছো? তো এই যে এখানে এগুলো পড়ছি। অ্যাডমিশনে করতে হেল্প করছে জানো, ঢাকা ইউনিভার্সিটিতে আমার তোমার বায়োলজি স্কোর ছিল 21.5 আউট অফ 25, ঠিক আছে? রিটেন হচ্ছে তোমার 10 আর এমসিকিউ হচ্ছে 15, দুইটা মিলে 21.5, 25 এর ভিতরে। জিএসটি কত জানো? 22.5 আউট অফ 25। সো এই তিনটা এক্সাম আমি দিয়েছিলাম, বায়োলজি আছে এমন এই বোর্ড পরীক্ষা, আর ঢাকা ইউনিভার্সিটি আর জিএসটি। দেখছো মার্কস, জাস্ট মূল বই, বুঝছো? সো কোনোভাবে এইগুলো বললো না যে ভাই আমি ইঞ্জিনিয়ারিং এক্সপার্ট, তাও আমি জানি যে এগুলো অনেকে শুনবা না, ঠিক আছে? তাও বলবা যে দূর আমি বায়োলজি পড়বো না, আমি হচ্ছে ওয়ান শট ক্লাস করে চলে যাবো, করতে পারো, কোনো সমস্যা নেই। পরে দেখবা তোমার ঢাকা ইউনিভার্সিটি ট্রান্সফার ক্ষেত্রে সেই বায়োলজি এসে তোমার হচ্ছে সবার আগে পিরা দিবে, কারণ 4টা সাবজেক্ট অ্যান্সার করা লাগবে। জিএসটি পরীক্ষা দিতে যাবা, এই বায়োলজি সবার আগে হচ্ছে ধসাই দিবে তোমার। সাস্টের পরীক্ষা দিতে গেছো, যারা বায়োলজি দাগাইছে এবার কান্না করে এক্সাম হল থেকে বেরিয়েছে, যারা মেডিকেলের পরীক্ষা দিচ্ছে তারাও সাস্টের বায়োলজি পারে না এবার। তুমি চিন্তা করো অবস্থাটা কি হয়েছে, যারা বায়োলজি দিচ্ছে, যারা ইঞ্জিনিয়ারিং এক্সপেরিয়েন্স ছিল, যে ছেলেটা হয়তো সিএসসি পাইতো, ম্যাথ পারছে, ফিজিক্স পারছে, ঠিক আছে ভাই? ভিডিও অনেক লং হচ্ছে, কিন্তু প্রত্যেকটা কথাই তোমার কাজে লাগবে, প্রত্যেকটা কথাই তোমার কাজে লাগবে, এবং বাস্তবতার কথা বলতেছি এখানে, চাপাবাজি বা তোমার হচ্ছে তেল মেখে কিছু বলতেছি না, ঠিক আছে? যে সাস্টের পরীক্ষাতে এবার এমন বায়োলজি হয়েছে ইঞ্জিনিয়ারিং ইউনিটের এক্সামে 4টা সাবজেক্টের পরীক্ষা দেওয়া লাগে না, যারা তোমার বায়োলজি সাবজেক্ট নিতে চায়, যে তুমি তো সিএসসি পাইয়া বইয়া থাকো নাই ভাই, নাই পাইতে পারো, বায়োলজি রিলেটেড সাবজেক্ট দাঁড়াবা না, বায়োলজি সাবজেক্ট পাইতেই পারো, জেনেটিক ইঞ্জিনিয়ারিং পাইতেই পারো। ব্যাপারটা বুঝো নাই তো? এমন কঠিন কোশ্চেন আসছে মেডিকেলেও, এর থেকে অন্তত 15 গুণ সহজ কোশ্চেন আসছে, এত কঠিন কোশ্চেন আসছে। তুমি কারে কি বুঝাতে যাও? এগুলো পরীক্ষা, ভার্সিটি পরীক্ষা দিতে গেলে বায়োলজি লাগবে, তখন লাগবে না? এগুলো ছাড়া কি ঢাকা ইউনিভার্সিটি চান্স পাইছি? এগুলো ছাড়া কি জিএসসিতে চান্স পাইছি? বায়োলজি ছাড়া চান্স পাইছি না? লাগবে। এই 4টা সাবজেক্টই তোমার হচ্ছে ভার্সিটিতে লাগবে, বুঝছো? আর তুমি যদি বুয়েটের পরীক্ষার কথা বলো, সিকিউরিটির কথা বলো, জাস্ট ইঞ্জিনিয়ারিং পরীক্ষাগুলোতে পিসিএম লাগবে। বাট ভার্সিটি পরীক্ষা দিতে গেলে বায়োলজি কিন্তু লাগবে, 4 নাম্বার সাবজেক্ট লাগবে। 3টা পরীক্ষা, 3টা সাবজেক্ট দাগানো যায় না কোনো জায়গায়, জাহাঙ্গীরনগর বলো, চিটাগাং, সব জায়গায় থাকে, বুঝছো? আশা করি এগুলো কেমনে পড়তে হয় বুঝতে পারছো। এবার আসো এই যে তোমরা যেগুলো পড়োই না, এগুলো আমিও পরীক্ষার আগে পড়তাম, চাওয়াবাজি করে কোনো লাভ নাই, এগুলো আমিও পরীক্ষার আগে পড়তাম। বাট আমার মাথায় সব সময় ওই জিনিসটা থাকতো যে কোন গদ্যগুলো আছে এই পরীক্ষাতে, কোন পদ্যগুলো আছে, ইংরেজিতে কোন প্যারাগ্রাফ গুলো পড়তে হবে, কোন কম্পোজিশন আছে, কোন ফর্মালেটা টিচার আমাকে বলছে, কোনটা টিচার পরীক্ষাতে দিবে, সব বলছে। এগুলো একটা আমার মাথায় থাকবে সবসময়, সবসময়, ঠিক আছে? আইসিডির ক্ষেত্রে কোন চ্যাপ্টারটা পড়তে হবে, আইসিডি ক্ষেত্রে স্পেসিফিক্যালি কিছু কথা বলি। আইসিডি তোমরা, আমি জানি ম্যাক্সিমাম এই কাজটা করো যে ভাই 3 মাস বা 6 মাসের যে কোনো কোর্স থেকে পুরো চ্যাপ্টারটা কমপ্লিট করো, কোনো সমস্যা নাই। বাট পরীক্ষার আগে চেষ্টা করবো ওয়ান শট ক্লাসগুলোই করতে। এন্ড আমি রেকমেন্ড করবো কাজী রাকিবুল হাসান ভাইয়ের যে আইসিটি ওয়ান শট প্লেলিস্ট আছে, অথবা তোমার হচ্ছে ইমন ভাইয়ার, ফিজিক্সের ইমন ভাইয়ার হচ্ছে তোমার আইসিটি প্লেলিস্ট আছে। এই দুটো প্লেলিস্টের যে কোনোটা তোমার ভালো লাগে, যার পরে তোমার ভালো লাগে, সেখান থেকে পরীক্ষার আগে তোমার একদিন বা 2 দিন যদি সময় পাও, বা একদিন সময় পাইলে একটু ওয়ান শট ক্লাসগুলো থেকে সব টপিকগুলো একটু রিভাইজ করে নিবে, স্পিড বাড়াই দিয়ে যদি পারো তাহলে রিভাইজ করে নিবা। আর যারা একটু আপসা মনে আছে ফুল ক্লাস একটু করে ফেলবা, বুঝছো? কারণ চ্যাপ্টারগুলো কিন্তু অনেক বড় না, কেমিস্ট্রির মতো যে ভাই 50টা টপিক আছে, 60টা টপিক আছে, কম টপিক আছে, পড়লে দেখবা সিকিউ কমন পড়ছে, বুঝছো? এগুলোর জন্য পরীক্ষার আগে ওয়ান শট করাটা বেটার। আইসিটি ক্ষেত্রে তুমি বেসিক কোর্স করো, 3 মাস আইসিটি শেষ করো, 6 মাস শেষ করো, কোনো সমস্যা নাই, এগুলো তো মাথায় আছে। বাট পরীক্ষার আগে কিন্তু লেখার জন্য হইলেও ক্লাসটা করবা, ওয়ান শট ক্লাসটা। হ্যাঁ, তো এখানে কিন্তু একটু ওয়ান শটটা করবা। এরকম স্পেসিফিক্যালি বলতেছি যে কোনটা আমি একদম প্লেলিস্ট ধরে বললাম, ঠিক আছে? কারণ ভালো পড়াইছে ভাই, বলতে হবে এটা। হ্যাঁ, বাংলা ইংলিশ আসো। বাংলা ক্ষেত্রে আমি যে কাজটা করতাম, বাংলায় তো তোমাদের হচ্ছে মেন বই, মেন বইয়ের পরে তো কিছু নাই, মেন বই পড়ে গাইড পড়তাম, গাইড থেকে সিকিউ এবং এমসিকিউ গুলা পড়তাম। এমসিকিউতে তোমার হচ্ছে থিওরি এমসিকিউ গুলো একটু বেশি জোর দিতাম, কনসেপচুয়াল এমসিকিউ গুলা যেটা করতাম সেটা হচ্ছে যে নিজে যতগুলা পারতাম সেগুলো দিতাম। আর কিছু ছিল না তোমার হচ্ছে সবই উত্তর মনে হয়, যে এখানে কোনটি ফুটে রয়েছে, ভাতৃত্ববোধ, সততা, এইটা সেইটা সবই মনে হয়, বুঝছো? এই টাইপের কোশ্চেনে তোমার হচ্ছে কিছু
দেখতাম গাইড থেকে, আর বাকিগুলো নিজেই দেওয়ার চেষ্টা করতাম। আর থিওরি কোশ্চেনগুলো একটু বেশি প্র্যাকটিস করতাম, যে কোন কবি জন্ম, এটা এখানে পরিচিতি বলতে কি বোঝানো হয়েছে, হ্যান ত্যান আবিজাবি যেগুলো ছিল অনেক কিছু ভুলেই গেছি। হ্যাঁ, তারপরে গদ্য পদ্মের ভিতরে এগুলো একটু পড়তাম, আর পদ্মটা একটু ভালো মতো পড়তাম। সিকিউটা কেমন অ্যান্সার করতে হয় এটা, কারণ পদ্মের সিকিউতে লেখার মতো কিছু পাইতাম না। হ্যাঁ, গদ্য থেকে তো অনেক কিছু লেখা যায়, যে আচ্ছা গল্পে এটা করছে, কল্যাণী এটা হয়েছে, কল্যাণীরে অনুভব নিয়ে ভেগে ঢেকে গেছে, তাই না, এগুলো তোমরা পড়ছো, তো এগুলা লেখা যায়। কিন্তু পদ্মটা একটু ভালো মতো পড়তাম। আর তোমার হচ্ছে ওই যে কি যেন ছিল একটা সহপাঠ নাকি নাটক টাটক আসতো, ওইটা একটু ভালো মতো পড়তাম, কারণ ওইটা আনসার করা যায়, গদ্য আনসার করা যায়। চেষ্টা করবা যে গদ্যের তোমার হচ্ছে থিওরিটিক্যাল কোশ্চেন গুলো যেন পারো, আর ওই নাটক এগুলো থিওরিটিক্যাল কোশ্চেন গুলো যেন পারো। আর পদ্মের ক্ষেত্রে সিকিউটা কেমন লিখতে হয় ওগুলো একটু ভালো মতো দেখে যাবা, ঠিক আছে। আর বাকিগুলো তুমি লিখতে পারো, সমস্যা নেই। হ্যাঁ, তুমি সিকিউ লেখা অবস্থা আছে, তুমি লিখতে পারবা। ইংরেজির ক্ষেত্রে ইংরেজি তোমার হচ্ছে অনেকে সারা বছর পড়ে, অনেকে এক্সামের আগে পড়ে। আমি এক্সামের আগে পড়ার পার্টি, ঠিক আছে। আগে বলে নিলাম যে আমি ইংরেজি তো ভালো পড়তাম না, আমি এক্সামের আগে পড়তাম, ঠিক আছে। তো এক্সামের আগে ইংরেজি ফার্স্ট পেপার যেটা, ঠিক আছে। ও আচ্ছা, ফার্স্ট পেপার নিয়ে কথা বলছি, বাংলা সেকেন্ড পেপার নিয়ে কথা বলিনি, একটু পরে আসতেছি। ইংলিশ ফার্স্ট পেপার যেটা, ফার্স্ট পেপারে কিছু পার্ট কিন্তু আছে তোমার হচ্ছে যে সিন প্যাসেজ থেকে লেখা যায়, ঠিক আছে। আর কিছু পার্ট আছে যে আনসিন বা মুখস্থ টাইপের। তো আনসিন গুলো পড়তাম, সিন গুলো আমার মানে পড়া লাগতো না আর কি, বুঝছো, মানে চাইলে অ্যান্সার করতে পারতাম, জাস্ট কোশ্চেন প্যাটার্ন গুলো দেখতাম যে কি টাইপের কোশ্চেন গুলো আসে, বা টেস্ট পেপার থেকে বিভিন্ন মডেল কোশ্চেন গুলো তোমরা সলভ করো না, যে এই সিন প্যাসেজ বা আনসিন প্যাসেজ আসতে পারে, রিঅ্যারেঞ্জ এরকম কোশ্চেন আসতে পারে, এগুলো একটু ভালো মতো করতাম। হ্যাঁ, সেকেন্ড পেপারের ক্ষেত্রে একই কথা। সেকেন্ড পেপারের ক্ষেত্রে গ্রামার পার্টটার জন্য একটু পড়াশোনা করতাম। হ্যাঁ, আর বাকি তো মুখস্থ পার্ট তো মুখস্থই করতে হবে সবার, তোমার বললো মুখস্থ করতে হবে, নাহলে মুখস্থ করতে হবে, এক্সামের আগে মুখস্থ করবা। সেকেন্ড পেপারের গ্রামার পার্টটা যদি সারা বছর পড়ো, সারা বছর করবা। এক্সামের আগে ফুল গ্রামার শেষ করার কোনো অপশন নাই, মানে তুমি গ্রামার এক ক্লাস পড়ে সব পারে যাবে এমনটা না কিন্তু। আর তারপরে কিছু কিছু ক্লাস কিন্তু আছে যে ভাইয়া ধরো এটার ক্লাস সেটা ক্লাস, তো আমি এগুলা খোঁজার চেষ্টা করতাম, কারণ সারা বছর এগুলা পড়ে, এগুলো তো অনেক পড়তাম, তো পরে সময় পেতাম না। আমি পরীক্ষার আগে খালি ইংরেজি পড়তাম। বাট তোমরা অনেকে আমি জানি ইংলিশ অনেক ভালো পারো, অনেক ভালো পারো, সো তুমি কিন্তু এই কাজই করবা, সারা বছর ইংলিশ পড়বা, কোনো সমস্যা নেই। যেটা তোমার ভালো লাগে সেটা অবশ্যই তুমি পড়বা, বাট পরীক্ষার আগে একটু বোর্ড কোশ্চেন গুলো হালকা করে দেখে যাবা, ঠিক আছে। যতই পারো দেখে গেলে কি হয়, পরীক্ষার হলে লেখাটা সহজ হয়। আর যারা আমার মতো আছে বাকি ভাস, যে ইংরেজি খুব একটা ভালো পারো না, তারা যে এই ক্লাসগুলো খুঁজবা, অনেক ভালো ক্লাস আছে, অনেকের ক্লাস আছে, ঠিক আছে। বাট এগুলো তো ভুলে টুলে গেছি, একটু দেখবা। বা কারো কাছে যদি পড়ো টিচারের কাছে, তাহলে তাকে বলবা যে ওভাবে ক্লাসগুলো একটু দিতে, যে স্যার আমাদের পরীক্ষার আগে স্ট্যান্ডার্ড কিছু ক্লাস দেন, বা কিছু কোশ্চেন সলভ দেন, মডেল কোশ্চেন সলভ, যেগুলো দেখে যেন আমরা একটু বুঝতে পারি কেমনে লিখতে হবে। আর মুখস্থ পাঠে কিছু বলার নেই, মুখস্থ পাঠ তোমরা জানো, তোমাদের টিচাররা মানে বলে দিবে যে এই পাঠগুলো মুখস্থ করে হ্যান ত্যান। বাংলা সেকেন্ড পেপার, এটা ক্ষেত্রে ইংরেজির মতো কথা, অনেকে বাংলা তোমার হচ্ছে পড়ে, আমি জানি বাংলা সেকেন্ড অনেক কঠিন ভাই, আমাদের সায়েন্সের সাবজেক্ট আমার পোলাপানের কাছে বাংলা সেকেন্ড অনেক কঠিন। তো বাংলা সেকেন্ড যদি তোমার কাছে কঠিন লাগে, তুমি যদি কারো কাছে পড়তে চাও পড়তে পারো, এখানে লজ্জার কিছু নেই। অনেকে পরে হাসে, আমি নিজেও আমার স্টুডেন্টে হাসি যে এই তুমি বাংলা পড়ো, ঠিক আছে। আমরা পড়তাম না, বুঝছো, আমরা কি করতাম, আমরা যে ওয়ান শট পার্টি, মানে তোমার হচ্ছে পরীক্ষার আগে রাতে পড়ার পার্টি ছিলাম। কি করতাম, ওই যে পরীক্ষার আগে কারোর থেকে কোন কোশ্চেন গুলো আসবে, এবং কিছু সিলেক্টিভ কোশ্চেন আছে কিন্তু, যে এই 5টা কোশ্চেন 50 বার বোর্ডে আসছে, এরকম দেখবা এতবার করে বোর্ডে আসছে বাংলাতে, কিন্তু এগুলাই হয়, বানানের 5টি নিয়ম লেখো, এই কোশ্চেন থেকে কয়দিন মানে প্রতি বছরই আসে। তো এই টাইপের কোশ্চেন গুলো একটু পড়ে দিতাম, ওখান থেকে কয়েকটা কমন করতো, আর তোমার হচ্ছে কয়েকটা কমন টমন পড়তো না। কিন্তু এখানে কিন্তু অপশন আছে, দুইটার মধ্যে একটা লেখো, ভাব সম্প্রসারণ দুইটার ভিতরে একটা লেখো, সারমর্ম দুইটার ভিতরে একটা লেখো। তো এর একটা অ্যাডভান্টেজ ছিল যে এগুলা করে দিতাম, ঠিক আছে। আর মুখস্থ পাঠ তো মুখস্থই, রচনা এটা মুখস্থ করার কিছু নয়, এটা তুমি আশা করি পারবা। একটু খেয়াল করে দেখো যে রেগুলার যদি হচ্ছে পড়াশোনা করতে চাও, তাহলে তোমাকে অবশ্যই এক্সাম এবং এক্সামের সিলেবাস, এক্সামের রুটিন, এগুলো সম্পর্কে আপডেটেড থাকতে হবে, নোট ডাউন করে রাখতে হবে, কয়টা চ্যাপ্টার কমপ্লিট হচ্ছে, কবে নাগাদ কমপ্লিট করবা, এই রুটিনগুলো তুমি নিজে করবা। কখনোই তুমি অন্যকে বলবা না যে আমার রুটিন করে দাও। তোমার হাত দিছে আল্লাহ তাআলা, ব্রেন দিছে, মাথা দিছে, পা দিছে, সব দিছে, চিন্তা ভাবনা করো, ঠিক আছে। নিজে একটু লেখো, সর্বোচ্চ 1 ঘন্টা লাগে। আমাদের সবচেয়ে বড় ভুল হচ্ছে আমরা নিজেদের নিয়ে অ্যানালাইসিস করি না। নিজেদের নিয়ে একটু অ্যানালাইসিস করো যে তোমার নিজের কতটুক জিনিস করছো আর কতটুক জিনিস করা বাকি আছে, নেক্সট কতদিন সময় আছে, কয়দিনের ভিতর করবা, কবে করবা, এই লিস্টটা মাথার ভিতরে রাখবা। যে পরশুদিন একটা বন্ধ আছে, ওই বন্ধের দিন আমি 10 ঘন্টা পড়া ফিজিক্সের 3টা চ্যাপ্টার কভার করে ফেলবো, শেষ, মানে এরকম টার্গেট তোমার থাকতে হবে, বুঝছো। এখন আরেকজনের টার্গেটটা তোমার টার্গেট মিলবে না, ওর আগে শেষ হয়ে গেছে, ও খালি রিভাইজ দিবে, তোর সাথে তোমার রুটিন মিলবে? ওর আমি রুটিন করে দিলাম আর তোমার করে দিলাম, দুজনে কি এক হবে? জীবনও না। সবার কিন্তু রুটিনটা আলাদা, কারণ সবগুলো মানুষ কিন্তু আলাদা, বুঝছো। সো আশা করি সবাই বুঝতে পারছো যে কিভাবে এই কাজগুলো করবা। এন্ড সর্বোপরি কথাই এটা যে ভাই রেগুলারিটির কোনো বিকল্প নাই। একাডেমিক যার ভালো, অ্যাডমিশন তার ভালো, সবসময় মনে রাখবা, একাডেমিক যার ভালো, অ্যাডমিশন তার ভালো। হ্যাঁ, এন্ড এই কথাটা মিল অবশ্যই তোমরা এইচএসসি এর পরে গেলেই বুঝবা। সো তোমাদের সাথে দেখা হবে অন্য কোনো গাইডলাইন ভিডিওতে। সবাই আশা করি বুঝতে পারছো যে কোনগুলা কেমনে কিভাবে পড়বা, ঠিক আছে। সবাইকে আল্লাহ হাফেজ। আর কেমিস্ট্রির তোমার হচ্ছে যতটুকু পারি তোমাদের হেল্প করার, ঠিক আছে, আগামী 2 বছর ধরে ইনশাল্লাহ তোমাদের করার চেষ্টা করবো। সবাইকে আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকো, সুস্থ থাকো।